আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। এটা হলো আপনার ৬০৭ কোড নাম্বার এবং শিরোনাম হচ্ছে তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস। প্রশ্ন হচ্ছে নব্য তুর্কি আন্দোলন বলতে কি বুঝো? তার পরবর্তী প্রশ্ন হচ্ছে নব্য তুর্কি কারা? পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির সাথে যুদ্ধ করেছিল কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুরস্ক কেন ঐক্য শক্তির সাথে যোগদান করেছিল? Okay. পরবর্তী প্রশ্ন হলো লুজেন সন্ধির ফলাফল কি হয়েছিল? লুজেন লুজেন সন্ধির ফলাফল কি হয়েছিল? লুজেন সন্ধির মাধ্যমে তুরস্ক তার হারানো গৌরব অনেকটা ফিরে পায়, যেটা সেবার্স চুক্তির মাধ্যমে সে হারিয়েছিল। সেবার্স চুক্তিটা ছিল তুরস্ক জাতির জন্য অথবা তুর্কিদের জন্য বিরাট বড় অপমান। কিন্তু লুজেন সন্ধির মাধ্যমে তারা তাদের অনেকাংশে সম্মানটা ফিরে পায়। এই প্রশ্নটা হলো ১৯২০ সালের সেবার্স চুক্তি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারস্যর বাবি আন্দোলনের উপর টিকা লিখুন। এই প্রশ্নটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন তাদের মতবাদ শুনে আপনি অনেক সময় হাসিও পাবে আপনার। সে নিজেকে নবী দাবি করে। আহ, দুঃখিত, উনি নিজেকে ইমাম মাহদী হিসেবে প্রচার করে, কিন্তু পরবর্তীতে জেলে থাকে এবং সে মৃত্যুবরণ করে। প্রশ্ন হচ্ছে ইরাক ইরান যুদ্ধের উল্লেখযোগ্য কারণ। ইরাক ইরান যুদ্ধ কি কারণে সংঘটিত হয়েছিল তার উল্লেখযোগ্য কারণ। প্রশ্নটাকে আরেকভাবে করতে পারে যে ইরাক ইরান যুদ্ধের 4টি কারণ লিখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
না, কিভাবে নাদিসা আফগানিস্তানে ক্ষমতা দখল করে? কিভাবে নাদিসা আফগানিস্তানে ক্ষমতা দখল করে? পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুরান্ড লাইন কি? ডুরান্ড লাইন কি? এটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখা, যেটা আন্তর্জাতিক সীমান্ত রেখা। কিন্তু পরবর্তীতে এইটা নিয়ে পাকিস্তানের সাথে আফগানিস্তানের বিরাট ঝামেলা তৈরি হয়। আফগানিস্তান তার স্বার্থ ছাড়তে চায়নি, ওদিকে আবার আফগানিস্তান দাবি করছিল যেন সে তার হারানো এলাকা ফিরে পায়। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জহির শাহের পরিচয় দান, অথবা জহির শাহ সম্বন্ধে টিকা লিখুন। তিনি কিন্তু 40 বছর রাজত্ব করেন। 40 বছর। অবশেষে তার শ্যালক তাকে ক্ষমতাচ্যুত করে। চিন্তা করেন ক্ষমতা এইরকম যে নিজের ঘরের মধ্যে দ্বন্দ্ব থাকে ক্ষমতার লোভে। আচ্ছা, পাকিস্তান সমস্যা বলতে কি বুঝো? সরি, পাখতুনিস্তান। এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন, 4 মার্কের সর্বশেষ প্রশ্ন। কোড হলো আপনার 607। এই দেখেন শিরোনাম হচ্ছে তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ইতিহাস। কোড 607। এখন চলে যাব বড় প্রশ্নে, 10 মার্কের প্রশ্নের সাজেশনে। কোড নাম্বার 607, 10 মার্কের প্রশ্নে চলে আসলাম। এতক্ষণ আপনারা দেখেছেন এবং সাথে ছিলেন এই 4 মার্কের প্রশ্নের ছোট প্রশ্নগুলোর সাথে, সাজেশনের সাথে। এখন 10 মার্কের প্রশ্ন, নিজামী জাদিদ শব্দটি ব্যাখ্যা করো। তুর্কি সাম্রাজ্যের আধুনিকরণে সুলতান তৃতীয় সেলিম এর চেষ্টা পর্যালোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দশ মার্কের 2 নম্বর প্রশ্নে চলে আসলাম, সাজেশন। নব্যতুর্কিকারা তাদের প্রবর্তিত সংস্কারগুলি মূল্যায়ন করো। নব্যতুর্কিকারা তাদের সংস্কারগুলি অথবা তাদের অবদানগুলি মূল্যায়ন করো। যে প্রশ্নগুলো আপনি বড় দেখবেন অথবা দেখবেন আপনার আওতার বাইরে, সেটাকে আপনি আপনার মতো করে চাইলে প্রাসঙ্গিক রেখে আপনি ছোট করে নেবেন। কারণ এত 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 বড় প্রশ্নগুলা আসলে সম্পূর্ণভাবে পরীক্ষার খাতায় লেখা সম্ভব। আপনি যদি প্রশ্ন ছোট করেন তাহলে অবশ্যই আপনি দেখবেন আপনার প্রথমে যা লিখেন তার সাথে যেন শেষে অবশ্যই প্রসঙ্গ সঠিক থাকে এবং কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয়। এখন ছোট করতে যাইয়া আপনি যদি
একদম বেশি শর্টকাট করে ফেলেন তাহলে দেখবেন আপনার পরীক্ষক আপনার মার্ক দিবে না, সেটা বড় ঝামেলা আছে। আগামাথা ঠিক রাখতে হবে, সহজ কথায়। অন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্তফা কামাল পাশার অবদানের বিশেষ উল্লেখপূর্বক তুর্কি প্রজাতন্ত্রের গঠন মূল্যায়ন করো। মোস্তফা কামাল পাশাকে তুর্কি জাতির পিতা বলা হয়। মোস্তফা কামাল আতাতুর্ক, আতাতুর্ক বলতে তুর্কি জাতির পিতা বলা হয়, কিন্তু তার কার্যক্রম যদিও তুরস্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আপনি যখন এই প্রশ্নটা পড়বেন তখন দেখবেন ইসলামের বিরুদ্ধে অনেক কাজই সে করেছিল, কিন্তু তার মূলে ছিল তার রাষ্ট্রের উন্নয়ন। সে অবশ্য তার নিজের স্বার্থের জন্য এসব আইন করেনি, সে করেছিল তার বৃহত্তর স্বার্থের জন্য। যদিও এ বিষয় নিয়ে অনেক ধরনের ঝামেলা তৈরি হয় তার শাসনাধীন সময়ে, কিন্তু সে এগুলা ট্যাকল দিয়ে কাজ সে তার মতোই করেছে। এই কামাল পাশা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। এই প্রশ্নের উত্তরটা পড়তে পারলে আপনি বুঝতে পারবেন। তাকে বলা হয়েছিল দমন করার জন্য, উল্টো তিনি চুপি চুপি বিদ্রোহ করার জন্য কাজ করে গেছেন। তবে উনি যা করেছিলেন তা তার দেশপ্রেম থেকেই করেছিলেন। এটা প্রত্যেক নাগরিকের অথবা উচ্চপদস্থ কর্মকর্তারই করা উচিত। হুম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন এই প্রশ্নের মাধ্যমে। যে কথা বলতেছিলাম মুস্তফা কামাল সম্পর্কে, ওনাকে নিয়ে অন্য একটা প্রশ্ন হলো মুস্তফা কামাল বাদ কি, মুস্তফা কামালের সংস্কার সমূহ আলোচনা করো। আমি এই কয়েক মুহূর্ত পূর্বে বলেছিলাম যে ওনার কিছু আইন কানুন ছিল, তো ইসলাম বিরুদ্ধে, এগুলো আসলে ইসলামের সাথে যায় না, সাংঘর্ষিক। এই বিষয়টা এই জায়গায় আপনি পাবেন। এই দেখেন, পর্দা প্রথার বিলুপ সাধন। নারীদেরকে তিনি অত্যন্ত সামাজিকভাবে মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন নারীদের, কিন্তু পর্দা প্রথা তিনি তুলে ফেলেন, যে কারণে শুরু হয় সমস্যা। উনি পাশ্চাত্যকে অনুকরণ করতে যাইয়া এই কাজগুলো করেন। এই দেখেন, শুক্রবারে সাপ্তাহিক ছুটি উনি বাতিল করে দেন। এর পরবর্তীতে উনি পরিবর্তে রবিবারের ছুটি ঘোষণা করেন। চিন্তা করেন, তুরস্ক হচ্ছে আপনার ইসলামিক দেশ, সে জায়গায় যদি আপনার শুক্রবারে আপনার কাজে পাঠানো হয় আর রবিবারে ছুটি দেওয়া হয়, তাহলে কি ধরনের ঝামেলা তৈরি হইতে পারে একজন শাসকের জন্য। এই বিষয়টা চিন্তা করলেই বোঝা যায়। অথচ তুরস্ক ইসলামের খেদমতে অনেক অনেক কাজ করেছে।
উনি ওনার নিজের মূর্তি তৈরি করেছিলেন। এই দেখেন প্রস্তর মূর্তি। ভিনিসীয় শিল্পী দ্বারা খোদাই করে উনি নিজের প্রস্তর মূর্তি তৈরি করেছিলেন। চলে আসলাম পরের প্রশ্নে। 1960 সালে তুরস্ক বিপ্লবের পটভূমি, কারণ, ফলাফল আলোচনা করো। 1960 সালে অথবা খ্রিস্টাব্দে তুরস্কে কেন বিপ্লব সংগঠিত হয়েছিল? এই প্রশ্নটা পড়লে আপনি অনেকটাই বাংলাদেশের সাথে সামঞ্জস্য খুঁজে পাবেন। এই প্রশ্নটার উত্তর আমি যখন পড়ি তখন এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আমি সমগ্র বাংলাদেশের গত কয়েক বছরের চিত্রপট আমি খুঁজে পাই। এটা পড়লে আপনি বুঝতে পারবেন। এটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সাথে এটা 100-তে 100 মিল। একবার চিন্তা করেন, এটা ঘটনাটা ঘটেছে আপনার 1960 খ্রিস্টাব্দে, আর এখন চলছে 2025। আর 2024 সালে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেছে সে বিষয়ে তারা আপনারা সবাই অবগত আছেন। এই বিষয়টার সাথে 100-তে 100 ভাগ মিলে যায় এই প্রশ্নের উত্তর। তাই সবাই পড়বেন ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নে চলে আসলাম। ঊনবিংশ শতাব্দীতে ইরানে বৃহৎ শক্তিবর্গের প্রতিদ্বন্দ্বিতা আলোচনা করো। এই ইরান নিয়ে কি পরিমাণ রাজনীতি তৈরি হয়েছিল সেই সময়, মারাত্মক আকার ধারণ করেছিল। ফ্রান্স কখনো ইরানকে পাশে যাইতো স্বার্থের জন্য, ব্রিটেন কখনো চাইতো আধিপত্য বিস্তার করতে, আবার ব্রিটেন যখন আসতো তখন রাশিয়া চাইতো যেন ব্রিটেন কোনোভাবে আধিপত্য বিস্তার করতে না পারে। এই নিয়ে এই ঝামেলা তৈরি হয়। বারবার সন্ধি হয়, বারবার সন্ধিগুলা ভেঙে নিজের স্বার্থের জন্য অন্যদিকে চলে যায় ইরান। ইরান এমন চিপায় পড়ে যা আপনি কল্পনা করতে পারবেন না। ইরান মারাত্মক অবস্থায় পড়ে। একদিকে রাশিয়ার চাপ, আর রাশিয়া কেমন কি বলবো, রাশিয়া কেমন অসভ্য আর কেমন কূটনৈতিক বুদ্ধি তাদের, আপনি তাদের সন্ধিগুলা এবং তাদের পরাক্রম দেখলে আপনি বুঝতে পারবেন। রাশিয়া মারাত্মক চালাক রাজনীতির দিক দিয়ে, যে কারণে সে বেশিরভাগ সময়ই অন্যান্য দেশের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল ওই সময়টাতে। ডক্টর মোসাদ্দেক কর্তৃক ইরানের তেল শিল্প জাতীয়করণের ঘটনাবলী বর্ণনা করো। তার প্রচেষ্টা কি সফল হয়েছিল? একজন খাঁটি দেশপ্রেমিক আমার দৃষ্টিতে, আমি যখন এই প্রশ্নের উত্তর পড়ি তখন অত্যন্ত ভালো লাগে যে ডক্টর মোসাদ্দেক কি চেষ্টাই না করেছেন ওনার দেশের জন্য। কিন্তু রাজনীতি এমন একটা জিনিস যার গেরা করলে পরে উনি বিধ্বস্ত হয়ে যান। ওনার মনের আশাটা আর
জেগে উঠতে পারেনি, যদিও শেষ পর্যন্ত উনি পারেন অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, কিন্তু বেশি দিন থাকতে পারেনি। সম্ভবত 2 বছর পরে ওনার এই উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যায়। চলে আসলাম পরের প্রশ্নে। জহির শাহের রাজত্বকালে আফগানিস্তানের গণতন্ত্র চর্চার একটি বিবরণ। এই জহির শাহ অনেক ভালো মানুষ ছিলেন। ওনার ইতিহাস পড়ে সেটা আমি বুঝতে পারলাম। উনি চাইতেন অন্য মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য, আর অন্য মানুষেরা ওনার এই সুযোগে ওনাকে পদচ্যুত করে ফেলে ওনার শাসন থেকে। উনি যখন ইতালিতে যান কাদাগুছল করার জন্য, উনি যখন ইটালিতে যান আপনার কাদাগোছল করার জন্য, এই সুযোগে ওনার শ্যালক সে ক্ষমতা দখল করে ফেলে। ওনার শ্যালকের নাম হচ্ছে আপনার দাউদ খান, যে একাধারে 10 বৎসর ছিল প্রধানমন্ত্রী। এই জহির সাহেব প্রধানমন্ত্রী ছিল তার শ্যালক। 10 বৎসর পর সে এই বিশ্বাসঘাতকতা করে। সর্বশেষ প্রশ্ন, 607 কোডের 10 মার্কের বড় প্রশ্নের মধ্যে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, তালিবান কারা? তাদের উত্থানে আমেরিকার ভূমিকা আলোচনা করো। এই আপনার বিংশ শতাব্দীর শেষ দিকে, শেষের দশকের দিকে আপনার আমেরিকার সম্বন্ধে জানা শুরু করতে পারি এই আমাদের মাস্টার্সের কোর্সে। এর পূর্বে কিন্তু আমেরিকার কথা এত বেশি আসে নাই। এখন এই প্রশ্নটা পড়ে যেটা মনে হলো, আমেরিকা আর রাশিয়ার মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই, দুটোটাই সেম। এই প্রশ্ন পড়ে আপনি জানতে পারবেন আমেরিকা কিভাবে আফগানিস্তানকে ধ্বংস করে দেয়। ধ্বংসটা কিভাবে করে দেয়? সে আফগানিস্তানের মানুষকে মায়া করতে করতে ধ্বংস করে দেয়, একেবারেই ধ্বংস করে দেয়। তালিবান তালিবান সেই তৈরি করে, এবং তালিবানকে আমেরিকা অত্যন্ত শক্তিশালী করে অস্ত্র দিয়ে, নিজে অস্ত্র দিয়ে, যোদ্ধা দিয়ে। কিন্তু যখন দেখলো যে তার সাথে আঘাত আসবে, ঠিক সাথে সাথে তালিবানকে ধ্বংস করার জন্য নেমে পড়ে। এবং ওয়াসামা বিন লাদেন আফগানিস্তানে আছে এই কথা বলে সে আফগানিস্তানের দিকে খেপে যায়। আর আফগানিস্তানের তালিবান সরকার ওই সময় বলে যে তারা লাদেনকে দিবে না, যার প্রেক্ষিতে তৈরি হয় যুদ্ধ। এই যুদ্ধের কারণে আপনারা সবাই জানেন তালিবান পরাজিত হয়। 19
96 থেকে 2001 সাল পর্যন্ত ছিল তালিবান আফগানিস্তানের ক্ষমতায়। তালিবান এবং রাশিয়ার মধ্যে কোনো পার্থক্যই নেই। ওরা ওদের স্বার্থের জন্য হঠাৎ মাথায় হাত বুলিয়ে দেয়, আবার পরক্ষণেই পিঠের মধ্যে ছুরি দিয়ে দেয়। আমার ছোট ভাগনা নাজিফ, সে গাছগুলার যত্ন করার চেষ্টা করছে। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। মহান আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। আসসালামু আলাইকুম।